মলিনা দেবী আজ বছর পাঁচেক হলো বিধবা হয়েছেন। স্বামী মারা যাওয়ার সময় তার নামে ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট আর এই 4 কামরার দোতলা বাড়িটা রেখে গিয়েছিলেন। বড় ছেলে অতনু আর ছোট ছেলে সায়ন্তন, দুজনকেই মলিনা দেবী অনেক কষ্ট করে মানুষ করেছিলেন। বড় ছেলে একটি বেসরকারি সংস্থায় ভালো পদে আছে, আর ছোট ছেলে নিজের একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছে। 2 ছেলেরই বিয়ে হয়েছে। মলিনা দেবী ভাবতেন 2 ছেলে আর 2 বৌমাকে নিয়ে তার সংসারটা একদম ভরপুর। তিনি নিজে রান্নাঘরে বেশি সময় কাটাতেন না, কারণ বড় বৌমা অনন্যা আর ছোট বৌমা রিয়া মিলেই সংসার সামলাতো। মলিনা দেবীর কাজ ছিল শুধু বিকেলে পাড়ার মন্দিরে যাওয়া আর ঘরের এক কোণে বসে ভগবানের নাম করা। তিনি ভাবতেন বৌমারা তাকে সমীহ করে চলেন, কিন্তু আসল সত্যিটা যে অন্য তা তিনি টের পেলেন একটা বৃষ্টির দুপুরে। সেদিন শরীরটা ম্যাজম্যাজ করায় মলিনা দেবী বিকেলের দিকে মন্দিরে যাননি। হলের পাশের বারান্দায় ইজি চেয়ারে বসে একটু চোখ বুজেছিলেন। হঠাৎ ড্রয়িং রুম থেকে 2 বৌমার গলা শুনতে পেলেন। বড় বৌমা অনন্যা বলছেন, জানিস রিয়া, মা তো সারাদিন ওই ঘরে বসেই থাকেন, অথচ বাড়ির সবচেয়ে বড় আর আলো হাওয়া পাওয়া ঘরটা উনি আটকে রেখেছেন। আমাদের ছেলেটা বড় হচ্ছে, ওর একটা পড়াশোনার আলাদা ঘর দরকার। রিয়া ফিসফিস করে উত্তর দিল, ঠিক বলেছ দিদি। আর তাছাড়া মাসের শুরুতে যে টাকাটা উনি সংসারের জন্য দেন তা দিয়ে কি আর এই বাজারে খরচ চলে? ওনার তো নিজের কোনো খরচ নেই, অথচ ফিক্সড ডিপোজিটের সুদের টাকাগুলো ব্যাংকেই জমে থাকে। ছেলেরা মুখ ফুটে বলতে পারে না, কিন্তু আমাদেরই কিছু করতে হবে। মলিনা দেবীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তিনি বুঝলেন এতদিন যেটাকে তিনি শ্রদ্ধা ও সমীহ ভাবতেন সেটা আসলে ছিল তার সম্পত্তি আর টাকার প্রতি লোভ। ছেলেরা যে বউদের এই চক্রান্তের কথা জানে না তাও নয়, তারাও আসলে নীরব দর্শক। পরদিন সকালে মলিনা দেবী কাউকে কিছু না জানিয়ে ব্যাংকে গেলেন। তার উকিল বন্ধু শোভনবাবুর সাথে দেখা করে একটা বিশেষ ব্যবস্থা করলেন। তার ঠিক 1 সপ্তাহ পর এক রবিবার সকালে মলিনা দেবী নিজেই সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। 2 ছেলে আর 2 বৌমা ভাবলো হয়তো মা নিজে থেকে ঘর ছেড়ে দেওয়ার বা টাকা দেওয়ার কথা বলবেন। সবার মুখে একটা চতুর হাসির আভাস। মলিনা দেবী সোফায় বসে শান্ত গলায় বললেন, অতনু, সায়ন্তন, তোদের দুজনেরই তো এখন সংসারে খরচ বেড়েছে, বৌমাদেরও অনেক অভাব অভিযোগ আছে। তাই ভাবলাম তোদের এই টানাটানি সংসার থেকে আমি এবার মুক্তি নেব। বড় ছেলে অতনু একটু আমতা আমতা করে বলল, মানে তুমি কি বলতে চাইছো মা? তুমি কোথায় যাবে? মলিনা দেবী হাসলেন আর বললেন, আমি কোথাও যাচ্ছি না, তোমরাই এই বাড়িটা ফাঁকা করে দাও। আমি সুশোভনের সাথে কথা বলে এই বাড়িটা একটা স্বনামধন্য ওয়ার্কিং উইমেন্স হোস্টেলের সংস্থাকে লিজে দিয়ে দিয়েছি। আগামী মাসের 1 তারিখ থেকে ওরাই এই বাড়িটা দেখভাল করবে। আর নিচের তলা 2টো ঘর আমি নিজের জন্য রেখেছি। সেখানে আমি আর আমার এই বয়সের কিছু নিঃসঙ্গ মানুষ একসঙ্গে থাকবো, গল্প করব। ছোট বৌমা রিয়া আকাশ থেকে পড়ে বলল, সে কি মা, আমাদের না জানিয়ে আপনি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন? আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? মলিনা দেবী এবার সোজা হয়ে বসে 2 বৌমার দিকে তাকিয়ে বললেন, তোমরা তো আমার ঘরের আলো হাওয়া আর আমার ফিক্সড ডিপোজিটের টাকা নিয়ে খুব চিন্তিত ছিলে, তাই ভাবলাম তোমাদের এই চিন্তা থেকে একটু মুক্তি করে দিই। তোমরা নিজেদের উপার্জনে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নাও, সেখানে নিজেদের মতো করে স্বাধীনভাবে থাকো। আর আমার জমানো টাকা, সেটা আমি একটা অনাথ আশ্রমের বাচ্চাদের পড়াশোনার জন্য ট্রাস্ট বানিয়ে দিয়েছি। আমার যতটুকু প্রয়োজন হোস্টেলের লিজের টাকা থেকেই আমার চলে যাবে। 2 ছেলে মায়ের এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। বড় ছেলে রেগে গিয়ে বলল, মা, তুমি নিজের ছেলেদের রাস্তায় বসিয়ে পরকে ঘর ছেড়ে দিলে? মলিনা দেবী শান্ত কিন্তু ধীর গলায় বললেন, যে ছেলেরা মায়ের আত্মসম্মান আর মায়ের অধিকারকে বউদের ডাইনিং টেবিলের আলোচনার বিষয়বস্তু হতে দিতে পারে, তারা মাকে শুধু একটা টাকার উৎস মনে করে, মা নয়। নিজের ভালো থাকাটা এবার আমি নিজেই বুঝে নিলাম।
ছেলেরা ও বৌমারা মাথা নিচু করে বসে রইল। মলিনা দেবী নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। আজ তার মনে হলো খাঁচার পাখিটা ডানা মেলে খোলা আকাশে উড়ে গেছে। আসলে পরনির্ভরশীলতা মানুষকে দুর্বল করে যায়, আর আত্মনির্ভরতা মানুষকে দেয় মাথা উঁচু করে বাঁচার শক্তি। সন্তানকে স্নেহ দেওয়া উচিত, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই নয়। নিজের অধিকার নিজেকেই রক্ষা করতে হয়। কলমে সুষমা বাগ প্রধান এবং পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।